Hello, dear students. Welcome to The Way of Solution. 25th of August 2026 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব আমরা, যেমনটা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা করে আসছি। আর অবশ্যই পর্বটিতে সকলে লাইক করো ও শেষ পর্যন্ত দেখতে থাকো। TWS একাডেমি অ্যাপ যারা এখনো ডাউনলোড করোনি অবশ্যই ডাউনলোড করে ফেলো TWS একাডেমি অ্যাপ, যেখানে তোমরা সমস্ত আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। সম্প্রতি আমরা বেশ কয়েকটা নতুন ব্যাচ লঞ্চ করেছি, যেমন পঞ্চায়েতের প্র্যাকটিস ব্যাচ এবং পঞ্চায়েতের নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ। যারা পঞ্চায়েতে এক্সাম দেবে তাদের জন্য নতুন করে শেখার আরও একটা সুযোগ। তো আজই অ্যাডমিশন নিয়ে ফেলো সেখানে। শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। কোন ফুটবল ক্লাব 135তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে? আমরা সকলেই জানি এই যে ডুরান্ড কাপ, এটা একটা ফুটবল টুর্নামেন্ট এবং এটা আমাদের ভারত তথা পুরো এশিয়া মহাদেশের সবথেকে পুরনো, সবথেকে ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা সম্প্রতি জিতেছে ইস্ট বেঙ্গল। ইন ফুটবল, ইস্ট বেঙ্গল এফসি লিফটেড দ্য ডুরান্ড কাপ ফর এ রেকর্ড ইকুয়ালিং 17th টাইম আফটার ডিফিটিং arch rivals Mohun Bagan Super Giants 4-1 in the final at Salt Lake Stadium in Kolkata. ফুটবলে ইস্ট বেঙ্গল এফসি তারা রেকর্ড 17 বারের মতো বা 17তম বার তারা এই ডুরান্ড কাপের টাইটেলটা নিজেদের করেছে বা জিতেছে এবং ফাইনালে মোহন বাগানকে তারা 4-1 গোলে হারিয়েছে। কোথায়? সল্ট লেক স্টেডিয়াম, কলকাতাতে। সো কনগ্রাচুলেশনস ইস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গল সমস্ত ফ্যানকে। এবং এই ইস্ট বেঙ্গল আমরা দেখেছি এই মরশুমেই কিন্তু জিতেছিল আইএসএল, যেটা আমাদের ভারতবর্ষের একটি শীর্ষ ফুটবল লিগ। তো আইএসএল এবং ডুরান্ড কাপের বর্তমান চ্যাম্পিয়ন আমরা বলবো ইস্ট বেঙ্গল এফসি। নেক্সট প্রশ্ন এটি, কোন রাজ্য চাকরিরত অবস্থায় 2 বছরের বিরতি ছাড়াই দুবার 180 দিনের মাতৃত্বকালীন ছুটির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? দুই বছরের বিরতি ছাড়াই 180 দিনের 2 বার মাতৃত্বকালীন ছুটি দেওয়ার অনুমোদন দিয়েছে যে রাজ্য সরকার, সেটি হলো উত্তরপ্রদেশ রাজ্য। 180 ডে ম্যাটারনিটি লিভ উইদাউট 2-year গ্যাপ কন্ডিশন গেটস ইউপি ক্যাবিনেট নোড। তো সম্প্রতিকালে উত্তরপ্রদেশের যে ক্যাবিনেট বা মন্ত্রিসভা তারা অনুমোদন দিয়েছে এই 180 দিনের মাতৃত্বকালীন ছুটির যে ব্যাপারটা। এবং উত্তরপ্রদেশ রাজ্য, তাদের রাজধানী লখনৌ, রাজ্যপাল বর্তমানে আনন্দীবেন প্যাটেল আছেন এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই ব্যাপারটা আমরা একটু ডিটেলসে দেখি। উত্তরপ্রদেশ মন্ত্রিসভা শনিবার রাজ্যের নারী সরকারি কর্মচারী যারা আছেন তাদের জন্য 180 দিনের মাতৃত্বকালীন ছুটির একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই সুবিধাটি তাদের সমগ্র চাকরি জীবনে 2 বার পাওয়া যাবে। এটা দত্তক গ্রহণ করবে যারা সন্তান তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এবং এই ছুটি দুটি ছুটির মাঝখানে 2 বছরের ব্যবধান থাকার কোনো শর্ত রাখা হয়নি। বুঝেছ? এরপরের প্রশ্ন 3, ভারতীয় বিমান বাহিনী কোন দেশে অনুষ্ঠিত এক্সারসাইজ পিচ ব্ল্যাক নামক আন্তর্জাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ করে? রিসেন্টলি বা সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী অংশগ্রহণ করেছিল এক্সারসাইজ পিচ ব্ল্যাক। সেটা কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? প্রশ্ন 3-এর ক্ষেত্রে সঠিক উত্তর অস্ট্রেলিয়া। দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স হ্যাজ সাকসেসফুলি কনক্লুডস ইটস পার্টিসিপেশনস ইন 2 international flight engagements including exercise pitch black in Australia and exercise উদ্রা শক্তি 2026 in মালয়েশিয়া। ভারতীয় বিমান বাহিনী সম্প্রতিকালে 2টি আন্তর্জাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ করেছিল এবং সেটা সম্প্রতি শেষও হয়ে গেছে 2টি মহড়া। একটা ছিল এক্সারসাইজ পিচ ব্ল্যাক, যেটা অস্ট্রেলিয়াতে আয়োজিত হয়, এটা একটা বহুপাক্ষিক বিমান মহড়া। এবং আরেকটি এক্সারসাইজ উদ্রা শক্তি 2026, যেটি মালয়েশিয়াতে হয়, যেটি ভারত এবং মালয়েশিয়ার একটি দ্বিপাক্ষিক বিমান মহড়ার নাম।
অলরাইট, এরপরের প্রশ্ন 4, সম্প্রতি ব্রিক্স যুব শীর্ষ সম্মেলন কোথায় শুরু হয়েছে? ভারতবর্ষ এই বছর ব্রিক্সের সভাপতিত্ব করছে, সেই কারণে ভারতবর্ষে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্রিক্সের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ব্রিক্স শ্রম মন্ত্রী, ব্রিক্স মহিলা মন্ত্রী, ব্রিক্স তোমার হচ্ছে বিভিন্ন যে শিল্পমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, বিভিন্ন মন্ত্রী এবং বিভিন্ন কমিটি, তাদের মধ্যে বিভিন্ন সম্মেলন ভারতের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে। তো সম্প্রতি ব্রিক্স যুব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়া শুরু হয়েছে গান্ধীনগরে। গান্ধীনগর কোথায়? গুজরাটে অবস্থিত। ব্রিক্স ইউথ কাউন্সিল মিটিং অ্যান্ড ইউথ সামিট। তো ব্রিক্সের ইউথ কাউন্সিলের মিটিং এবং ইউথ সামিট বিগেন ইন গান্ধীনগর আন্ডার ইন্ডিয়াস 2026 যে প্রেসিডেন্সি ভারত পেয়েছে সভাপতিত্ব, সেটার অধীনেই ভারত এটা অনুষ্ঠিত করেছে গুজরাটের গান্ধীনগর শহরে। এরপরের প্রশ্ন 5 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নে কি বলা হচ্ছে দেখো। পরবর্তীতে সবাই একটা করে লাইক করে ফেলো। ভারতীয় নৌবাহিনীর জন্য মংরল নামক অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজটি কোন সংস্থা সরবরাহ করেছে? অ্যান্টি সাবমেরিন মানে সাবমেরিন ধ্বংসকারী বা সাবমেরিন বিরোধী একটা যুদ্ধজাহাজ, এবং এটার নাম হচ্ছে মংরল। এই মংরল নামক বিখ্যাত যুদ্ধজাহাজ যেটা সম্প্রতিকালে ডেলিভার করা হয়েছে আমাদের ভারতীয় নৌবাহিনীকে, সেটা কারা তৈরি করেছে? কোচিন শিপইয়ার্ড লিমিটেড, মাঝগাঁও ডক বিল্ডার্স, গার্ডেন রিক শিপ বিল্ডার্স, এটা গার্ডেন রিচ হবে, যাই হোক। নেক্সট হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড। সঠিক উত্তর এখানে অপশন এ, কোচিন শিপইয়ার্ড। জেনে রাখো কোচিন শিপইয়ার্ড এটা কেরালাতে অবস্থিত, আর এটা আমাদের ভারতবর্ষের সব থেকে বৃহত্তম শিপইয়ার্ড লিমিটেড, ঠিক আছে? আচ্ছা, মাঝগাঁও ডক বিল্ডার্স এটা মুম্বাইতে অবস্থিত আছে, জেনে রাখো। আর কোচিন শিপইয়ার্ড কোচি শহরে অবস্থিত আছে, যেটা কেরালাতে পড়ে। আর গার্ডেন রিচ, এটা রিক নয়, এটা রিচ শিপ বিল্ডার। গার্ডেন রিচ শিপ বিল্ডার আমাদের কলকাতাতে আছে। আর লাস্ট হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড, ভারতবর্ষের প্রথম শিপইয়ার্ড কোম্পানি বা শিপইয়ার্ড, যেটি অবস্থিত বিশাখাপত্তনমে, অন্ধ্রপ্রদেশের। চলে এবারে দেখি আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য। কোচি বেসড কোচিন শিপইয়ার্ড লিমিটেড হ্যাজ ডেলিভার্ড দ্য থার্ড অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট, যার নাম মংরল, টু দ্য ইন্ডিয়ান নেভি। তো এটা ভারতীয় নেভিকে সম্প্রতি ডেলিভার করা হয়েছে, এবং এটা ইন্ডিয়ান নেভি ভারতীয় নৌবাহিনীর 3 নম্বর অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট। শ্যালো ওয়াটারক্রাফট মানে যেগুলো কম জলে চলাচল করে, এমন ওয়াটারক্রাফট বা এমন যুদ্ধজাহাজগুলোকে শ্যালো ওয়াটারক্রাফট বলা হয়। সো এটার নাম হচ্ছে মংরল। আচ্ছা, এরপরে প্রশ্ন 6 কি বলা হচ্ছে দেখি, একটা খেলাধুলো রিলেটেড প্রশ্ন। 2026 সালে ডাচ গ্র্যান্ড প্রিক্স শিরোপা জিতেছেন। ডাচ হচ্ছে নেদারল্যান্ডস দেশকেই আমরা ডাচ বলে থাকি। তো ডাচ গ্র্যান্ড প্রিক্স এটা একটা F1 রেসিং, কার রেসিং টুর্নামেন্ট। গ্র্যান্ড প্রিক্স শব্দটাই সবসময় জেনে রাখবে কার রেসিং এর সাথে যুক্ত। 3টে শব্দ হয়, গ্র্যান্ড মাস্টার, গ্র্যান্ড মাস্টার শব্দ যুক্ত হচ্ছে দাবার সাথে, আরেকটা হয় গ্র্যান্ড স্ল্যাম, গ্র্যান্ড স্ল্যাম যুক্ত টেনিসের সাথে, আরেকটি গ্র্যান্ড প্রিক্স যেটা F1 রেসিং এর সাথে যুক্ত। তো এই যে ডাচ গ্র্যান্ড প্রিক্স, এটা সম্প্রতি জিতলো লন্ডো নরিস। লন্ডো নরিস হচ্ছে একজন ব্রিটিশ ডিয়ার স্টুডেন্টস কার রেসার। দেখো, লন্ডো নরিস উইন্স দ্য 2026 ডাচ গ্র্যান্ড প্রিক্স রেস। নেক্সট প্রশ্ন 7, ঐতিহ্যবাহী এবং হিস্টোরিক্যাল 72তম নেহেরু ট্রফি বোট রেস। তাহলে নেহেরু ট্রফি কিসের সাথে যুক্ত? আসে এটা থেকে প্রশ্ন, নেহেরু ট্রফি যুক্ত বোট রেসিং এর সাথে। এই প্রতিযোগিতা কেরালার কোন হ্রদে আয়োজিত হয়? প্রতি বছরে আমরা দেখব কেরালাতে এটা আয়োজিত হয়ে থাকে নেহেরু ট্রফি, কিন্তু কোথায় আয়োজিত হয়? নেহেরু ট্রফি এই ধরনের বোট রেস বা নৌকা দৌড়কে বা নৌকা বাইচকে কেরালায় বলা হয়ে থাকে কি জানো? নৌকা বাইচকে কেরালা রাজ্যে বলা হয় ভল্লামকালি। আচ্ছা, সম্প্রতিকালে ডিয়ার স্টুডেন্টস 72তম নেহেরু ট্রফি আয়োজিত হয়েছে
পুন্নমদা বলে একটা হ্রদে, এটা প্রতি বছর ওখানেই কিন্তু আয়োজিত হয়ে থাকে। পুন্নমদা হ্রদ, এটা ওনাম উৎসবকে কেন্দ্র করে হয়ে থাকে। তো জেনে রাখো, ওনাম হচ্ছে কেরালার একটি ফসল কাটার উৎসব। সেই উৎসবের বিশেষত্বই হচ্ছে ভল্লামকালী বা নৌকা বাইচ। এবারে দেখো, ইন কেরালাম, কেরালার নতুন নাম কেরালাম, ইন কেরালাম অ্যারোমাল চন্দন হ্যাজ ওন দ্য 72nd, ওকে, মানে 72তম নেহেরু ট্রফি বোট রেস ইন এ নেইল বিটিং ফিনিশ অ্যাট দ্য পুন্নামাদা লেক ইন আলাপুঝা। তাহলে এই পুন্নামাদা লেকটা কোথায় আছে? আলাপুঝা। তাহলে ভল্লামকালী বোট রেস বা নেহেরু ট্রফি কোন অঞ্চলে হয়? কেরালার আলাপুঝাতে অনুষ্ঠিত হয়ে থাকে। সেখানে একটা থ্রিলিং, একটা একদমই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিন্তু আরোমাল চন্দন বলে এই টিমটা, তারা কিন্তু জিতেছে 72তম নেহেরু ট্রফিটা। অলরাইট, সো সম্প্রতি এটা আয়োজিত হলো। নেক্সট আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এতগুলোই, এবারে কিছু জিকে প্রশ্নোত্তর দেখে নিই। TWS একাডেমি অ্যাপে স্পেশাল অফার চলছে। গ্রাম পঞ্চায়েতের নতুন আমরা ব্যাচ লঞ্চ করেছি এবং এসএসসি জিডি, এমটিএস, এএনএম, জিএনএম, ডব্লিউপি, কেপি ফাউন্ডেশন প্র্যাকটিস ব্যাচ এবং সবচেয়ে জনপ্রিয় কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, যেটাতে তোমরা যুক্ত হলে সমস্ত পরীক্ষা একটা ব্যাচ থেকেই কিন্তু ফাউন্ডেশন কমপ্লিট করতে পারবে। তো চেক আউট TWS একাডেমি অ্যাপ অ্যান্ড অ্যাডমিশন নাও। চলো আমরা আজকের স্ট্যাটিক জিকে এবং অন্যান্য বিভিন্ন জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। বাছাই করা কিছু জিকে, সামনে আমাদের বিভিন্ন পরীক্ষা আছে, লাইক পিএসসি মিসলেনিয়াস এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষা। তো সেই পরীক্ষাগুলোর দিকেই খেয়াল রেখে কিন্তু আমি জিকে কোশ্চেন্স তোমাদের জন্য নিয়ে আসছি। ওকে, দেখো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, বিখ্যাত পশুপতিনাথ মন্দিরটি কোথায়? প্রথমত জেনে রাখো, পশুপতিনাথ মন্দির একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, এবং এটি অবস্থিত আছে নেপালে। নেপালের কোথায়? কাঠমান্ডুতে। এবারে কাঠমান্ডু বলে যে শহরটা আছে, এটা আমরা জানি কি নেপালের রাজধানী, এবং এই নেপালের রাজধানী কাঠমান্ডু, এটা বাগমতী বলে একটা নদীর তীরে আছে, জানো? তাহলে আমাদের যদি বলা হয় পশুপতিনাথ মন্দির কোন নদীর তীরে আছে, আমরা বলবো বাগমতী নদীর তীরে অবস্থিত। চলো এরপরে এর প্রশ্ন এটি, নিচের কোন পণ্য বা পরিষেবার ক্ষেত্রে জিএসটি প্রযোজ্য নয়? জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এটি একটা ডেরি স্টুডেন্টস পরোক্ষ কর, তাই তো? এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ করের মধ্যে পড়ে। জিএসটি কোন ক্ষেত্রে লাগে না? বলা হচ্ছে মোটর গাড়ি, মোটর গাড়িতে অবশ্যই লাগে, তাই তো? এখন তো বাড়িয়ে দেওয়া হয়েছে প্রায় 40%-এর কাছাকাছি জিএসটি। তারপরে সেলুন পরিষেবা, রেস্তোরাঁ পরিষেবা, মানে বিভিন্ন রেস্টুরেন্ট অ্যান্ড অ্যালকোহল, কোনটাতে জিএসটি লাগে না? সেটা হচ্ছে অ্যালকোহল। তাহলে অ্যালকোহলে কি ট্যাক্স লাগে না? অবশ্যই লাগে। অ্যালকোহল থেকেই তো রাজ্য সরকার প্রচুর পরিমাণে ইনকাম করে, কারণ অ্যালকোহলে যে ট্যাক্সটা লাগানো হয়, এই ট্যাক্সটা অ্যাকচুয়ালি রাজ্য সরকারের রেভিনিউয়ের মধ্যে পড়ে। অ্যালকোহলে যে ট্যাক্সটা লাগানো হয়, এটাকে আমরা এক্সাইজ ডিউটি, বাংলায় বলতে গেলে এটাকে আমরা বলবো আবগারি শুল্ক বলা হয়। ঠিক আছে, তো আবগারি শুল্ক এখানে লাগানো হয়, জিএসটি নয়। তো অপশন ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 3, কোন গুহাটি বৌদ্ধ, হিন্দু এবং জৈন ধর্মের শিল্পকলার এক সাংস্কৃতিক সংমিশ্রণ? মানে 3 ধর্মেরই আমরা মন্দির দেখতে পাবো বা 3 ধর্মেরই বিভিন্ন গুহা দেখতে পাবো। একটি গুহাতে বিভিন্ন ধর্মের, এই 3টে ধর্মেরই ঐতিহ্য, শিল্পকলা, সংস্কৃতি দেখতে পাবো একটা গুহাতে। কোন গুহা? রাইট অ্যান্সার ইজ ইলোরা কেভ বা ইলোরা গুহাতে। অজান্তা গুহা, এটা কোথায় আছে? মহারাষ্ট্রে। ইলোরা গুহা কোথায় আছে? মহারাষ্ট্রে। অজান্তা এবং ইলোরা এই দুটি 1983-তে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছিল এবং দুটি মহারাষ্ট্রে আছে। এবং মহারাষ্ট্রে অবস্থিত আরও একটি গুহা আছে, যেটাও একটি ঐতিহ্যবাহী স্থান, সেটির নাম এলিফ্যান্টা গুহা। এই 3টি
মহারাষ্ট্রে অবস্থিত। আচ্ছা বলো তো দেখি, এই যে ইলোরা গুহা, এটার ছবি না আমাদের ভারতবর্ষের একটা টাকার নোটে আমরা দেখতে পাই। কোন টাকার নোটে? তোমরা কমেন্ট বক্সে জানাবে ইলোরা গুহার ছবি কত টাকার নোটে আছে। বাদামি বলে একটা গুহা পাবো। বাদামি গুহা অবস্থিত কর্ণাটক রাজ্যে, এবং এখানে কর্ণাটক রাজ্যে চালুক্য রাজবংশের বিভিন্ন সাংস্কৃতিক নিদর্শন আমরা বাদামি কেভ বা বাদামি গুহাতে দেখতে পাই। পরবর্তী প্রশ্ন 4, দিমাপুর শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? দিমাপুর বলে শহরটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এটি নাগাল্যান্ডে অবস্থিত। নাগাল্যান্ডের একটি প্রধান শহরের মধ্যে পড়ে। তবে নাগাল্যান্ডের একটা রাজধানী আছে। বলো তো দেখি নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? নাগাল্যান্ড রাজ্যের রাজধানী শহর হলো কোহিমা, তাই তো মাই ডিয়ার স্টুডেন্টস? একদমই। আচ্ছা এরপরে দেখো আমরা এখানে রাজধানী জেনে নেব। আসামের হচ্ছে দিসপুর, মণিপুরের ইম্ফল এবং মেঘালয়ের শিলং রাজধানী। পর্তুগিজরা কত সালে গোয়া দখল করেছিল? পর্তুগিজরা কত সালে গোয়া দখল করেছিল? এনিবডি উত্তর করো সকলে। দেখো পর্তুগিজরা আমাদের ভারতে প্রথম এসেছিল কবে? 1498 সালে তারা ভারতে আসে। কিন্তু তারা প্রথমে এসেছিল কোথায়? কালিকট বলে বন্দরে, যেটা দক্ষিণ ভারতের দিকে অবস্থিত। তারা গোয়াতে কবে আসে? গোয়া আলটিমেট তাদের রাজধানী এবং সবথেকে প্রধান শক্তি কেন্দ্র ছিল। এবং পর্তুগিজরা গোয়ায় এসেছিল 1510 সাল নাগাদ। তখন এই স্থানে বিজাপুর সালতানাতের একজন শাসক ছিলেন যার নাম হচ্ছে আদিল শাহ। তো আদিল শাহ ছিল এই গোয়া অঞ্চলের শাসক, এবং আদিল শাহকে জেনে রাখবে এই 1510 সালে আদিল শাহকে পরাজিত করে পর্তুগিজরা এবং গোয়া দখল করে। তো কাকে পরাজিত করে তারা গোয়া দখল করে? আদিল শাহকে পরাজিত করে গোয়া দখল করে। এবং এই গোয়া তারপর থেকে তাদের কিন্তু রাজধানী ছিল আমরা জানি, এবং পরবর্তীতে আমরা দেখব প্রায় 1961 সাল পর্যন্ত 1961 লাস্ট তারা গোয়াতে ছিল, এবং গোয়াতে পরবর্তীতে আমাদের ভারত রীতিমতো একটা সামরিক অভিযানের মাধ্যমে আর কি এই গোয়া থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছিল। ঠিক আছে, সো যাই হোক 1961-তে গোয়া স্বাধীন হয়েছিল পর্তুগিজদের থেকে। জেনে রাখতে হবে এই তথ্যগুলো। ঠিক আছে, নেক্সট দেখো, নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে সমতা প্রসাদের নাম সম্পর্কিত? সমতা প্রসাদ একজন পণ্ডিত, একটা বাদ্যযন্ত্রের বাদক। তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? সঠিক উত্তর হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, তিনি তবলা বাদক ছিলেন। কনিষ্ক কোন সালে শকাব্দ চালু করেন? শকাব্দ হচ্ছে একটি অব্দ। বিভিন্ন শাসকেরা বিভিন্ন অব্দ চালু করেছিল। যেমন শকাব্দ চালু করেছিলেন কনিষ্ক, বঙ্গাব্দ করেছিলেন আকবর, হ্যাঁ, গুপ্তাব্দ করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত, হর্ষাব্দ শুরু করেছিলেন হর্ষবর্ধন। তেমনি কনিষ্ক চালু করেছিলেন শকাব্দ, সেটি 78 খ্রিস্টাব্দে। কেন? কারণ এই বছরেই কনিষ্ক সিংহাসন আরোহণ করেছিল, আর কনিষ্কের সিংহাসন আরোহণের বছরটাকেই আমরা শকাব্দ হিসাবে গণনা করি। আয় ব্যয় হিসেব হলো কি? আয় ব্যয় হিসেব হচ্ছে সব থেকে সিম্পল হিসেব, তাই তো? ইনকাম এবং যেটা তোমার হচ্ছে ব্যয় হচ্ছে এক্সপেন্ডিচার, এই দুটির ডিয়ার স্টুডেন্টস
যে হিসাব সেটাকে আমরা কি বলি? সম্পত্তিবাচক হিসাব বা প্রপার্টি অ্যাকাউন্ট। নেক্সট হচ্ছে ব্যক্তিবাচক হিসাব বা পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড নামিক হিসাব বা নমিনিয়াল অ্যাকাউন্ট এবং মূলধন হিসাব বা ক্যাপিটাল অ্যাকাউন্ট। সঠিক উত্তর অপশন সি হবে। এটা নামিক হিসাব বা নমিনিয়াল অ্যাকাউন্ট হিসাবে বা নামমাত্রিক কিন্তু হিসাব হিসাবে পরিচিত। এটা নামিক হিসাব বা নমিনিয়াল অ্যাকাউন্ট অথবা নামমাত্র হিসাব বলা হয় এটিকে। এমন এক ধরনের অস্থায়ী হিসাব যা নির্দিষ্ট হিসাবকালের মানে সাধারণত ১ বছরের সমস্ত আয়, ব্যয়, লাভ, ক্ষতি ইত্যাদি জমা রাখতে ব্যবহৃত হয়ে থাকে। বুঝেছো? নেক্সট এটা। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা কে ছিলেন? একদমই সহজ প্রশ্ন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। কত সালে? ১৮৯৭ সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এটা। জেনে রাখতে হবে। দুধের ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত যন্ত্রটি হলো কি? দুধের ঘনত্ব মাপার যন্ত্রের নাম হচ্ছে ডিয়ার স্টুডেন্টস ল্যাক্টোমিটার। অপশন ডি রাইট অ্যান্সার। একটা বাড়ির কাজ দিয়ে শেষ করব আজকের পর্ব। লোকসভা ভারতীয় সংসদের কি ধরনের কক্ষ? কমেন্ট বক্সে সমস্ত স্টুডেন্টস উত্তর জানাবে। তোমাদের সমস্ত কমেন্ট কিন্তু আমাদের পড়া হয়, ঠিক আছে? সো অবশ্যই সকলে নিজের মতামত জানাবে কমেন্ট বক্সে। কেমন ধরনের কোশ্চেন অ্যান্সার করালে তোমাদের ভালো হয়, কতটা তোমাদের প্র্যাকটিস হচ্ছে, এই সেশনটা তোমাদের কতটা পরীক্ষার প্রিপারেশনে হেল্প করছে, অবশ্যই কমেন্ট বক্সে সেই সমস্ত তথ্য জানাতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন নিয়ে। টাটা।